নমস্কার, আপনাদের সবাইকে গল্পের ঝুলি চ্যানেলে স্বাগতম। আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক কালজয়ী রহস্য রোমাঞ্চ কাহিনী হত্যাকারী কে, রচনায় পাঁচকড়ি দে। গল্পটি পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। তাহলে শুরু করা যাক আজকের রহস্যময় অভিযান। দুজনে নীরবে বসিয়া আছি, কাহারও মুখে কথা নাই। তখন রাত অনেক, সুতরাং ধরণী দেবীও আমাদের মতো একান্ত নীরব। সেই একান্ত নীরবতার মধ্যে কেবল আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ প্রতিক্ষণে স্পষ্টীকৃত হইতেছিল। কিছুক্ষণ পরে আমি পকেট হইতে ঘড়িটা বাহির করিয়া দেখিলাম, রাত 1টা। আমার মুখে রাত 1টা শুনিয়া যোগেশবাবু আমার মুখের দিকে একবার তীব্র দৃষ্টিপাত করিলেন। অনন্তর উঠিয়া একান্ত চিন্তিতের ন্যায় অবনত মস্তকে গৃহমধ্যে পদচারণা করিতে লাগিলেন। এইরূপ আরও কিছুক্ষণ কাটিল। হঠাৎ পার্শ্ববর্তী শয্যার উপর বসিয়া আমার হাত ধরিয়া যোগেশচন্দ্র ব্যগ্রভাবে বলিতে লাগিলেন, আপনার সদয় ব্যবহারে আমি চিরঋণী হইলাম। আপনার ন্যায় উদার হৃদয় আমি আর কাহাকেও দেখি নাই। আপনি ইতপূর্বে অনেক কথা আমাকে জিজ্ঞাসা করিয়াছেন, কিন্তু আমি যথাযথ উত্তর দিতে পারি নাই। আমার এখনকার অবস্থার কথা একবার ভাবিলে আপনি অবশ্যই বুঝিতে পারবেন, সেজন্য আমি দোষী নহি। আপনি আমার সম্বন্ধে যে সকল বিষয় জানিবার জন্য একান্ত উৎসুক হইয়াছেন, আমি তাহা আজ অকপটে আপনার নিকট প্রকাশ করিব, নতুবা আমার হৃদয়ের এই দুর্বহ ভার কিছুতেই কমিবে না। ঘটনাটা যেরূপ জটিল রহস্যপূর্ণ, শেষ পর্যন্ত শুনিতে আপনার অত্যন্ত আগ্রহ হইবেই। আপনি যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করিতে পারেন, তাহা হইলে আমি এখনই আরম্ভ করিতে পারি। ঘটনার মধ্যে আর কোনো নীতি বা হিতোপদেশ না থাক, অক্ষয়বাবু যে একজন নিপুণ ডিটেকটিভ সেই পরিচয় যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। কেহ যদি কখনো কোনো বিপদে পড়েন, তিনি যেন অক্ষয়বাবুরই সাহায্য প্রার্থনা করেন। আমার বিশ্বাস, ন্যায়পথে থাকিয়া নিরপেক্ষভাবে যথাসময়ে ঠিক কার্যোদ্ধার করিবার ক্ষমতা তাহার বেশ আছে। আমি মুখে যোগেশচন্দ্রবাবুকে কিছুই বলিলাম না। মুখ চোখের ভাবে মস্তক আন্দোলনে বুঝাইয়া দিলাম, তাহার কাহিনী আমি তখনই শুনিতে প্রস্তুত এবং সেজন্য আমার যথেষ্ট আগ্রহ আছে। আরও একটু ভালো হইয়া বসিলাম। যোগেশচন্দ্র তখন বলিতে আরম্ভ করিলেন, কি মনে করিয়া আমি যে তখন অক্ষয়বাবুকে আমার কাজে নিয়োজিত করিয়াছিলাম, সে কথা এখন ঠিক বলিতে পারব না। কতক বা ভয়ে, কতক বা রাগে এবং কতক বা অনুতাপে তখন আমি কতকটা পাগলের মতো হইয়া গিয়াছিলাম। যদি আপনি কখনো কাহাকে ভালোবাসিয়া থাকেন, প্রকৃত ভালোবাসা যাহাকে বলে, যদি আপনি সেইরূপ ভালোবাসায় কাহাকে ভালোবাসিয়া থাকেন, তাহা হইলে আপনি বুঝিতে পারিবেন কি মর্মান্তিক ক্লেশ আমি ভোগ করিতেছি। কি আশ্চর্য, আমি এখনও সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করিয়া বাঁচিয়া আছি। আমি বাল্যকাল হইতেই লীলাকে ভালোবাসিয়া আসিতেছি। লীলা আমাকে সর্বাস্তকরণে ভালোবাসিত। সে ভালোবাসার তুলনা হয় না। মরিয়াও কি লীলাকে ভুলিতে পারিব? শৈশবকাল হইতেই শুনিতাম লীলার সহিত আমার বিবাহ হইবে। তখন হৃদয়ের কোনো প্রবৃত্তি সজাগ হয় নাই। তথাপি সে কথায় কেমন একটি অজানিত আনন্দ প্রবাহে সমগ্র হৃদয় উল্লাসিত হইয়া উঠিত। তারপর বড় হইয়াও সেই ধারা অটুট ছিল। আমাদিগের আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না বলিয়া আমার সহিত লীলার বিবাহে লীলার পিতার কিছুটা অনিচ্ছা থাকলেও লীলার মাতার আর তাহার ভ্রাতা নরেন্দ্রনাথের একান্ত আগ্রহ ছিল। নরেন্দ্রনাথ আমার সহোদয় বন্ধু, এমনকি তাহাদিগের আগ্রহে লীলার পিতাকেও সম্মত হইতে হইয়াছিল। সুতরাং লীলা যে একদিন আমারই হইবে, এই দৃঢ় বিশ্বাস আমার সমভাবে অক্ষুণ্ণ ছিল। এমন সময় ডাক্তারের পরামর্শে আমার পীড়িতা মাতাকে লইয়া আমাকে বৈদ্যনাথে যাইতে হয়। পীড়ার উপশম হওয়া দূরে থাক, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। মা বাঁচিলেন না। মা ভিন্ন সংসারে আমার আর কেহ রহিল না। মাতার সহিত সংসারের সমুদয় বন্ধন আমার শিথিল হইয়া গেল। সমগ্র জগৎ শূন্যময় বলিয়া বোধ হইতে লাগিল। একমাত্র লীলা, সে শূন্যতার মধ্যে, দীনতার মধ্যে আমার সমগ্র হৃদয় অভিনব আশার সঞ্চয় করিতে লাগিল। বৎসরেক পরে
দেশে ফিরিয়া শুনিলাম লীলা নাই, লীলা আমার নাই, তাহার বিবাহ হইয়া গিয়াছে। সে তখন অপরের। তাহার চিন্তাও তখন আমার পক্ষে পাপ। এই মর্মভেদী কথা শুনিবার পূর্বে আমার মৃত্যু শ্রেয় ছিল। লীলার পিতা এ বিবাহ জোর করিয়া দিয়াছেন। পত্নী পুত্রের মতামত তাহার কাছে আদৌ গ্রাহ্য হয়নি। যাহার সহিত লীলার বিবাহ হইয়াছে তাহার নাম শশীভূষণ। সে আমার অপরিচিত নহে, তাহার সহিত আমার আগে খুব বন্ধুত্ব ছিল। মাথার উপরে শাসন না থাকায় নির্দয় প্রকৃতি পিতৃহীন শশীভূষণের চরিত্র যৌবন সমাগমে যখন একান্ত উচ্ছৃঙ্খল হইয়া উঠিল, আমি তখন হইতে আর তাহার সহিত মিশিতাম না। হঠাৎ কখনো যদি কোনোদিন পথে তাহার সহিত দেখা সাক্ষাৎ ঘটিত, পরস্পর কুশল প্রশ্নাদি ছাড়া বন্ধুত্বসূচক কোনো বাক্যালাপ ছিল না। শশীভূষণের বাৎসরিক ১,১২০০ টাকার একটা আয় ছিল। তাহাতেই এবং প্রতি মাসে কিছু কিছু দেনা পাওনা করিয়া তাহার সংসার, বাবুয়ানা, বেশ্যা এবং মদ বেশ চলিত। সেই ঘোরতর মদ্যপ বেশ্যানুরক্ত শশীভূষণ এখন লীলার স্বামী। ক্রমে লোকমুখে, বিশেষত লীলার ভাই নরেন্দ্রের মুখে শুনিলাম লীলার স্বামী লীলার সহিত পশুবত ব্যবহার করিয়া থাকে, এমনকি যেদিন বেশি নেশা করে সেদিন প্রহার পর্যন্ত করে। নরেন্দ্রনাথের সহিত দেখা হইলে সে প্রতিবারেই বন্ধুভাবে এই সকল কথা আমার কাছে উত্থাপন করিয়া যথেষ্ট অনুতাপ করিত এবং পিতৃনিন্দা নামক মহাপাপে লিপ্ত হইত। অনুতাপদগ্ধ লীলার পিতা এখন ইহলোক হইতে অপহৃত হইয়াছেন, সুতরাং তাহার অমোঘ একজ্ঞায়িতার পরিণাম তাহাকে দেখিতে হয় নাই। এইরূপে আরও একটি বছর অতিবাহিত হইল। লীলার স্বামী শশীভূষণের বাড়ি লীলার পিতৃগৃহ হইতে অধিক দূরে নহে, ১ ঘণ্টা যাওয়া আসা যায়। তথাপি শশীভূষণ লীলাকে এ পর্যন্ত একবারও পিতৃগৃহে আসিতে দেয় নাই। নরেন্দ্রের কাছে শুনিলাম লীলারও সেজন্য বিশেষ কোনো আগ্রহ ছিল না। পিতার মৃত্যুকালে লীলা একবার মাত্র পিতৃগৃহে আসিবার জন্য তাহার স্বামীর নিকট অত্যন্ত জেদ করিয়াছিল, কিন্তু দানবচেতার নিকটে তাহা ব্যর্থ হইয়া গিয়াছিল। সেই অবধি লীলা আর পিতৃগৃহে আসিবার নাম মুখে আনিত না। এবছর পূজার সময় লীলা একবার পিতৃগৃহে আসিয়াছিল, শারদীয়োৎসব উপলক্ষে নহে, লীলার মার বড় ব্যারাম উপলক্ষে, তাই সে আসিয়াছিল। মাতার আদেশে একবার নরেন্দ্রনাথ শশীভূষণকে অনেক বুঝাইয়া হাতে পায়ে ধরিয়া কাঁদিয়া কাটিয়া ভগিনীকে নিজের বাড়িতে আনিয়াছিল। আমি নরেন্দ্রের রুগ্না মাতাকে দেখিবার জন্য যেমন প্রত্যহ তাহাদের বাড়িতে যাইতাম, সেই দিনও তেমনই গিয়াছিলাম। সেখানে আমার আবাল্য অবারিত দ্বার, যখন ইচ্ছা হইত তখনই যাইতাম, কোনো নির্দিষ্ট সময় সাপেক্ষ ছিল না। সেদিন যখন যাই তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। সন্ধ্যার পর শুক্লাষ্টমীর কি সুন্দর চন্দ্রোদয় হইয়াছে। জ্যোৎস্না প্লাবনে নক্ষত্রজল, নির্মোগ আকাশ, কর্পূর কুন্দ ধবল, অদূরবর্তী প্রবাহমানা তটিনীর সুন্দর কলগীতি অস্পষ্ট শ্রুত হইতেছিল। সম্মুখস্থ পথ দিয়া কোনো যাত্রাদলের বালক দাসী বলে গুণমণি মনে কি পড়েছে তোমার গাইয়া গাইয়া আপন মনে ফিরিতেছিল। গায়ক বালকের হৃদয় কত হর্ষ, কি উদ্দাম আনন্দ উচ্ছ্বাস। তুষানল দগ্ধ জীবনমৃত আমি কি বুঝিব? হৃদয়ে যে নরকাগ্নির স্থাপন করিয়াছি তাহা আজীবন ভোগ করিতে হইবে। যেদিকে দৃষ্টিপাত করি সকলেই যেন হাস্য প্রফুল্ল, উৎফুল্ল চন্দ্র, উৎফুল্ল নক্ষত্রমালা, উৎফুল্ল সমীরণ, উৎফুল্ল আম্র শাখাসীন, পাপিয়ার ঝঙ্কিত মধুর কণ্ঠ, উৎফুল্ল আলোকাম্বরা শোভনা প্রকৃতির চারুমুখ। কেবল আমি শান্তিশূন্য, আশাশূন্য, কর্তব্যচ্যুত, উদ্দেশ্যহীন কোনো দুর্দিষ্ট পথের একমাত্র নিঃসঙ্গ যাত্রী। বাড়ির সম্মুখ দ্বারেই নরেন্দ্রের সহিত আমার দেখা হইল। তখন সে ডাক্তারের বাড়ি যাইতেছে, সুতরাং তাহার সহিত বিশেষ কোনো কথা হইল না। আমি বাড়ির মধ্যে যাইয়া যে ঘরে নরেন্দ্রের মাতা ছিলেন সেই ঘরে প্রবেশদ্বারে দাঁড়াইলাম। দেখিলাম রোগশয্যায় নরেন্দ্রের মাতা পড়িয়া রইয়াছেন। পার্শ্বে বসিয়া একজন কঙ্কাল সর্বস্ব স্ত্রীলোক তাহার মস্তকে ধীরে ধীরে হাত বুলাইয়া দিতেছে। প্রদীপের আলো আসিয়া সেই উপবিষ্ট স্ত্রীলোকের চিবুক ম্রিয়মাণ মুখের একপার্শ্ব পড়িয়াছে। প্রথমে চিনিতে পারিলাম না, তারপর বুঝিলাম এই সেই লীলা। আজ 2 বৎসর পরে লীলাকে এই দেখিলাম। যাহা দেখিলাম তাহা না দেখিলেই ভালো ছিল। এরপর কি ঘটল
রহস্য আরও গভীর হতে চলেছে। জানতে হলে শুনতে থাকুন হত্যাকারীকে পরবর্তী অধ্যায়। গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপতে ভুলবেন না। নতুন অডিও বুক নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন।